সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা সোশ্যাল সায়েন্সের তৃতীয় অধ্যায় শুরু করব। অধ্যায়টির নাম হচ্ছে রাষ্ট্র ও সরকার এবং আইন ও সরকারের অঙ্গ সংগঠনগুলোর মধ্যে সম্পর্ক। প্রথমে আমরা যে জিনিসটি জানবো সেটা হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? রাষ্ট্র বলতে একটা নির্দিষ্ট ভূখণ্ডকে বুঝে থাকি, যার নির্দিষ্ট ভূখণ্ড আছে, যার আয়তন আছে এবং যার একটা পরিসীমা আছে, এটা হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র সংজ্ঞা দিতে গিয়ে উইলসন বলেছেন কি, কোনো নির্দিষ্ট ভূখণ্ডের আইনের শাসন প্রতিষ্ঠানের জন্য সংগঠনের একটি জনসমষ্টিকে বলা হয় রাষ্ট্র। এই রাষ্ট্র থেকেই রাষ্ট্র পরিচালনার জন্য পরিচিত হয় সরকার। সরকার রাষ্ট্রের পরপরই আসে সরকার। যে কোনো একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য অবশ্যই সরকারের প্রয়োজন হবে। আর সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে গেলে তাকে নির্দিষ্ট নাগরিক হতে হবে, নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে এবং সামাজিক কিছু থাকতে হবে। এটা হচ্ছে সরকার। তো সরকারের সাধারণভাবে বলা যায় যাদের হাতে রাষ্ট্র পরিচালনার ভার ন্যস্ত থাকে তারাই হচ্ছে সরকার। এবার হচ্ছে আইনের উৎস। আইনের উৎস, আইনগুলো আসলে কই থেকে আসে? আমরা উৎস বলতে যেখান থেকে আইনের সৃষ্টি হয়, মানে কোনো কিছু যে সৃষ্টি হওয়াকে বলা হয় উৎস, মানে কোথা থেকে উৎপন্ন হয় বা কোথা থেকে আসে এটাকে বলা হয় উৎস, আইনের উৎস। তো আইনের উৎস বিভিন্ন থেকে আসে, মানে বিভিন্ন বই থেকে আসে। তো আইনকে বলা হয় ল। ল। এই ল শব্দটির কথাতে কিন্তু এসেছে লজ থেকে। লজ, এই ল কথাটি এসেছে হলো লজ থেকে। আর লজ কথাটির অর্থ হচ্ছে স্থির, যা অপরিবর্তনশীল। স্থির বা অপরিবর্তনশীল। এই ল কথাটি ল থেকে লজ, আর লজ কথাটি হচ্ছে স্থির বা অপরিবর্তনশীল। তো সুতরাং আইন বলতে এমন একটি জিনিসকে বোঝায় যেটা হচ্ছে অপরিবর্তনশীল। আর এবার আছে রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের উপাদানগুলো আসলে কি কি, মানে কি কি উপাদান নিয়ে একটা রাষ্ট্র গঠিত হয়? রাষ্ট্রের উপাদানগুলো হচ্ছে একদম হচ্ছে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উপাদান বলতে আমরা বুঝলাম যে হচ্ছে যেগুলো নিয়ে একটা রাষ্ট্র গঠিত হয়। একটা হচ্ছে কী কী নিয়ে রাষ্ট্র গঠিত হয়? একটা নির্দিষ্ট জনসমষ্টি, একটা হচ্ছে জনসমষ্টি, তারপরে হচ্ছে কি নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট ভূখণ্ড, তারপর হচ্ছে সরকার। 4 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব। এই কয়টা জিনিস নিয়ে হচ্ছে কি একটা রাষ্ট্র গঠিত হয়।
রাষ্ট্র গঠনের মূল উপাদান হচ্ছে কিন্তু জনসমষ্টি। জনসমষ্টি না হলে কিন্তু রাষ্ট্র গঠন হবে না। একটা কোনো যদি রাষ্ট্র থাকতে চায় সেখানে কিন্তু অবশ্যই নাগরিক থাকতে হবে বা জনগণ থাকতে হবে। জনগণ ছাড়া কখনো রাষ্ট্র হবে না। নির্দিষ্ট একটা ভূখণ্ড, ভূখণ্ড বলতে একটা জায়গা জমি থাকতে হবে নির্দিষ্ট। যেমন বাংলাদেশে একটা ভূখণ্ড আছে, একটা জায়গা জমি আছে, এটা কিন্তু থাকতে হবে রাষ্ট্রের। তার মধ্যে সরকার, রাষ্ট্র পরিচালনার জন্য অবশ্যই সেখানে সরকার থাকতে হবে। সরকার ছাড়া কিন্তু রাষ্ট্র পরিচালনা হবে না, আর সরকার বিহিত কখনো রাষ্ট্র হয় না। তারপর কিছু সার্বভৌমত্ব, একটা নির্দিষ্ট সার্বভৌমত্ব থাকতে হবে। এই চারটে হচ্ছে রাষ্ট্রের মূল উপাদান। এরপরে কি আসে? রাষ্ট্রের কার্যাবলী। রাষ্ট্রের কার্যাবলী হচ্ছে দুইটা। রাষ্ট্রের কার্যাবলী হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে মুখ্য কার্যাবলী, একটা হচ্ছে গৌণ কার্যাবলী। মুখ্য কার্যাবলী কোনটা? আমরা যেটা মানে না করলে নয়, যেমন হচ্ছে নিরাপত্তা, সরি একটা হচ্ছে জনগণের নিরাপত্তা। রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের কার্যাবলীর হচ্ছে প্রথম হচ্ছে জনগণের নিরাপত্তা, তারপরে কি আছে শান্তি শৃঙ্খলা, সুশাসন নিশ্চিত করা, ন্যায় বিচার পরিচালনা করা, তারপরে হচ্ছে বাইরের দেশ থেকে যদি কোনো আক্রমণ আসে সেটা প্রতিহত করা, দেশকে রক্ষা করা। এছাড়া আরও অনেক কাজ আছে। এগুলো হচ্ছে রাষ্ট্রের কার্যাবলীর মধ্যে পড়ে। এরপর আসে কি মুখ্য গেলে, এবার হচ্ছে গৌণ বা ঐচ্ছিক। ঐচ্ছিক কোনগুলো কাজ হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের না হলেও চলবে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো, যেমন হচ্ছে শিক্ষা, তারপরে বস্ত্র, তারপরে বাসস্থান, এগুলো হচ্ছে গৌণ কাজ। এরপরে কি আছে? সরকারের শ্রেণী বিভাগ। এরপর আসছে আমাদের সরকারের শ্রেণী বিভাগ। এরপর আসলে সরকারের শ্রেণী বিভাগ। সরকারকে আমরা হচ্ছে দুই শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে গণতান্ত্রিক সরকার, একটা হচ্ছে একনায়কতান্ত্রিক সরকার। একনায়কতান্ত্রিক সরকার কোনটা হচ্ছে? যিনি সরকার হচ্ছে নিজেই সর্বময় ক্ষমতার অধিকারী, যে তাকে কোনো কমান্ড করতে মানে কোনো জনগণের কোনো কথা শোনে না, সে নিজে যেটা ভালো মনে করে সেটাই সে করে। এটা হচ্ছে একনায়কতন্ত্র সরকার। আর হচ্ছে গণতন্ত্র সরকার বলতে কী বোঝায়? যেটা হচ্ছে জনগণের কথা চিন্তা ভাবনা বিবেচনা করে এবং জনগণের সুযোগ সুবিধার উপর বিবেচনা করে এবং জনসাধারণের সুশাসন প্রতিষ্ঠা করে যে হচ্ছে বিভাগ পরিচালনা করা হয়েছে, এটা হচ্ছে গণতন্ত্র সরকার। আচ্ছা, এরপর আসে কি মন্ত্রী পরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য। যেমন মন্ত্রী পরিষদ শাসিত সরকারের মধ্যে কিছু আছে, আইন পরিষদের নিকট দায়বদ্ধ থাকে, স্বতন্ত্র নীতি থাকে, ক্ষমতার অধিকারী থাকে, আইন পরিষদ ভেঙে দেওয়ার অধিকার থাকে এবং শাসন বিভাগের ক্ষমতা প্রয়োগের অধিকার থাকে এবং শাসকের ক্ষমতার অধিকারী থাকে আর কি। এই গেল হচ্ছে
সরকার ও রাষ্ট্রপতির মধ্যে পার্থক্য। এরপর হচ্ছে সরকারের বিভিন্ন অঙ্গসমূহ। সরকারের বিভিন্ন অঙ্গসমূহ বলতে বোঝা যাচ্ছে বিভিন্ন বিভিন্ন বিভাগগুলোকে বোঝায়, যেমন হচ্ছে আইন বিভাগ, বিচার বিভাগ এবং হচ্ছে শাসন বিভাগ। সরকারের অঙ্গগুলো সংগঠনগুলির মধ্যে যেমন হচ্ছে আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। আইন বিভাগটা হচ্ছে সরকারের যে বিভাগের মধ্যে হচ্ছে বিভিন্ন আইন প্রণয়নের কথা উল্লেখ থাকে, সেটা হচ্ছে আইন বিভাগ। আর বিচার বিভাগ হচ্ছে যে বিভাগের মধ্যে সরকারের বিচার কার্য মানে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যে কার্যাবলী সম্বোধন করে থাকে, এটা হচ্ছে বিচার বিভাগ। আর শাসন বিভাগ যে বিভাগের মধ্যে হচ্ছে কোন কয় দিকে কীভাবে শাসন দেওয়া যাবে এবং কোন শাসনের আওতায় পড়বে তাকে কোন ধারায় করা হবে, এটা হচ্ছে শাসন বিভাগের মধ্যে পড়ে। এগুলো হচ্ছে সরকারের অঙ্গসমূহ। আচ্ছা, এই গেল আমাদের তৃতীয় অধ্যায়ের রাষ্ট্র সরকার এবং আইন ও সরকারের অঙ্গ সংগঠনের মধ্যে সম্পর্ক। এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় গেল। এই তৃতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলোর নম্বরগুলো দাগাই দিচ্ছি, তোমরা যদি পারো লিখে নাও, আর যদি বই থাকে তাহলে দাগায় নাও। যেমন হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই গেল হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 2, 3, 4, 7, 9, 14, 15, 18 এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে রয়েছে দুই, 8, 9, 11, 13, 15, 11, 12, 17, 20। এই গেল সংক্ষিপ্ত প্রশ্ন। এবং রচনামূলকগুলোর মধ্যে রয়েছে অতি সংক্ষিপ্তগুলো প্রশ্নের মধ্যে হচ্ছে 2, 3, 4, 7, 9, 14, 15, 18 এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে রয়েছে 2, 8, 9, 11, 13, 15, 17, 20 এবং রচনামূলক প্রশ্নের মধ্যে রয়েছে 1, 2 এবং 8 নাম্বার। এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে 3 নাম্বার, 3 ও 8, 9 এই প্রশ্নগুলো এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা বাসায়
পড়ে নিবা। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে, আর ইতিহাস এবং এই যে সোশ্যাল সায়েন্স আসলে বোঝার কিছু নেই, তোমরা পড়লেই সব কিছু বুঝতে পারবা। এটা অতি সহজ সাবজেক্ট, এখানে বোঝার কোনো বিষয় নেই। আসলে আমরা যদি কখনো রিডিং করে তাহলে এগুলো সব কোনো বিষয় আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যত বেশি পড়বা তত বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে, যাদের এখনও বই কিনে নেই, আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে বলে দিচ্ছি প্রশ্নগুলো কী কী। প্রশ্নগুলো হচ্ছে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্র গঠনের উপাদানগুলো কি কি? রাষ্ট্র গঠনের উপাদানগুলো কি কি? 3 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব কাকে বলে, বা সার্বভৌমত্ব বলতে কি বোঝায়, বা সার্বভৌমত্ব ক্ষমতা কি? 4 নম্বর হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী কি কি? 7 নম্বর হচ্ছে প্রজাতন্ত্র কি? এবং 9 নম্বর হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কি? 10 নম্বর হচ্ছে বিচার বিভাগ স্বাধীনতা বলতে কি বোঝো? স্যার 10 নম্বরটা দেওয়া হয়নি, 10 নম্বরটাও ইম্পর্টেন্ট। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝো? 9, 10। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝো? 14 নম্বর হচ্ছে সংসদীয় সরকার ও মন্ত্রিপ্রত সরকারের মধ্যে পার্থক্য কী, বা এর সংজ্ঞা দাও। 8 নম্বর হচ্ছে আইন। 18 নম্বর হচ্ছে আইন কি? এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে রয়েছে সরকার কাকে বলে। অতি সংক্ষিপ্তগুলোর মধ্যে রয়েছে সরকার কাকে বলে। তারপর 8 নম্বর হচ্ছে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য বর্ণনা করো। 9 নম্বর হচ্ছে আইনসভা কি? বিশ্বের 4টি আইনসভার নাম উল্লেখ করো। আইনসভাগুলোর মধ্যে রয়েছে ভারতের লোকসভা, তারপরে ইংল্যান্ডের পার্লামেন্ট, বাংলাদেশ জাতীয় সংসদ ও আমেরিকান কংগ্রেস। এগুলো 8 নম্বর। 11 নম্বর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে। বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে, বিচার বিভাগের স্বাধীনতার প্রয়োজনীয়তা কি? এটা হচ্ছে 11 নম্বর। 13 নম্বর প্রশ্ন হচ্ছে গণতন্ত্র সম্পর্কে এব্রাহিম লিঙ্কন সংজ্ঞাটি কি? গণতন্ত্রের একটি দোষ ও গুণ লেখো, মানে গণতন্ত্রের একটি দোষ ও গুণ লেখো। 15 নম্বরটা হচ্ছে গণতন্ত্রের সংজ্ঞা দাও। সংক্ষিপ্ত প্রশ্ন, গণতন্ত্রের সংজ্ঞা দাও, বা গণতন্ত্র বলতে কি বোঝো, বা গণতন্ত্র বলতে কি বোঝায়, বা গণতন্ত্র সম্বন্ধে যা জানো লিখো। এটা একই প্রশ্ন, বিভিন্নভাবে আসতে পারে। 17 নম্বর হচ্ছে গণতন্ত্রের সুবিধাসমূহ ও গুণাবলী কি কি? 17 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের সুবিধাসমূহ কি কি ও গুণাবলী কি কি? এবং 20 নম্বর হচ্ছে আইনের অনুশাসন বলতে কি বোঝায়। আইনের অনুশাসন বলতে কি বোঝায়? এইগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এবং রচনামূলক প্রশ্নগুলোর মধ্যে রয়েছে 1 নম্বর রয়েছে রাষ্ট্র বলতে কি বোঝো, রাষ্ট্রের উপাদানসমূহ আলোচনা করো। এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে, যে রাষ্ট্রের গঠনের উপাদানগুলো আলোচনা করো, বা রাষ্ট্রের গঠনের মূল উপাদানগুলো কি কি, বা রাষ্ট্রের উপাদানগুলো কি কি, বা রাষ্ট্রের উপাদানগুলো ব্যাখ্যা করো, বিভিন্নভাবে আসতে পারে। 2 নম্বরটা হচ্ছে রাষ্ট্রের কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলীগুলি আলোচনা করো। কল্যাণমূলক রাষ্ট্র কি? কল্যাণমূলক রাষ্ট্রের কার্যাবলী আলোচনা করো, এইভাবেও আসতে পারে। 3 নম্বর হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। পার্থক্য বলতে এখানে শুধু পার্থক্যই মানে শুধু মিলগুলোই হবে না, মানে মিল অমিল সবগুলাই এখানে আলোচনা করতে হবে। এবং 8 নম্বরটা হচ্ছে আইনের উৎসসমূহ আলোচনা করো। আইনের উৎসসমূহ আলোচনা করো। এই হলো আমাদের 3য় অধ্যায়ের প্রশ্নসমূহ। আমরা 3য় অধ্যায়ের প্রশ্নসমূহ সম্পর্কে জানলাম, এবং অধ্যায় সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু জানলাম।
এগুলো বাসায় ভালো করে পড়তে হবে। সোশ্যাল সায়েন্স খুবই সহজ একটা সাবজেক্ট, খুবই মজার একটা সাবজেক্ট। এখানে পড়ে যেমন মজা পাওয়া যায়, ঠিক তেমনি শিখেও মজা পাওয়া যায়। তো আজকের মতো আমরা তৃতীয় অধ্যায়টা এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা চতুর্থ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ে আমরা আলোচনা করব সংবিধান সম্পর্কে। এইটা একটু আছে, এই অধ্যায়টা ছোটো আছে। আসলে এই অধ্যায় থেকে আমি একটু সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিচ্ছি। সংবিধান বলতে আসলে আমরা বুঝি যে কোনো রাষ্ট্রের সংবিধান বলতে কতগুলো লিখিত অলিখিত মৌখিক নিয়মাবলী সমষ্টিকে বোঝায়, যা উক্ত রাষ্ট্র শাসন ব্যবস্থার নীতি নির্ধারণ করে এবং শাসন ব্যবস্থা পরিচালনা করে। এটা হচ্ছে সংবিধানের সংজ্ঞা। সংবিধানের সংজ্ঞা এরিস্টটলের মতো বলছেন, সংবিধান হলো একটি রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন প্রণালী। সংবিধানকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? এখানে সংবিধানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান। লিখিত সংবিধানটা কি? লিখিত সংবিধান হচ্ছে, সংবিধান বলতে আমরা সেই সংবিধানকে বুঝি বিভিন্ন ধারা এবং একাধিক দলের লিপিবদ্ধ থাকে। আমেরিকান, বাংলাদেশ, কানাডা প্রভৃতি হচ্ছে আমাদের লিখিত সংবিধান। আর অলিখিত সংবিধানটা কি? অলিখিত সংবিধান হচ্ছে সেই সংবিধানকে বোঝা হয় যার ধারা ও নিয়মাবলী দলিলে লিপিবদ্ধ থাকে না, তা প্রচলিত রীতির এবং আচার প্রথার বা বিচারকের রায়ের পাওয়া যায়। অর্থাৎ অলিখিত সংবিধানটা হচ্ছে যেটা হচ্ছে একনায়কতন্ত্র দেশ, এগুলোতে অলিখিত সংবিধানটা হচ্ছে বেশি প্রচলিত হয়। তখন এগুলোতে কোনো সংবিধানের মানে প্রচলন হয় না, মানে রাষ্ট্রপ্রধান যেটা বলে সেটাই আইন হিসেবে প্রণয়ন হয়, যা রাষ্ট্র যেটা নির্দেশ দেয় সেটা করতে বাধ্য থাকে। কিন্তু যেগুলো হচ্ছে লিখিত সংবিধান, এগুলো হচ্ছে ওগুলো লেখার বাইরে আমরা কিছু করতে পারবো না। যদি সরকারও কোনো ভুল করে থাকে তখন আমরা ওটার বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারবো, বলতেছে এটা তো সংবিধানে আমাদের লেখা নেই। কিন্তু অলিখিত সংবিধানগুলো হচ্ছে কি, যেগুলো হচ্ছে একনায়কতন্ত্র, যে কোনো রাজা বা হচ্ছে কোনো রাষ্ট্রপ্রধান তিনি নিজেই সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি এই আইনটা প্রণয়ন করে থাকেন, যে তার মুখের কথাই হচ্ছে এক একটা আইন বা এক একটা সংবিধান। এই সংবিধান সম্বন্ধে লিখিত সংবিধান ও অসংবিধানের পার্থক্য এইটুকুই পার্থক্য, এর বাইরে পড়লে তোমরা বুঝতে পারবা। তবে বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার, সংবিধানে কিছু বাংলাদেশের মৌলিক অধিকার আছে, যেমন হচ্ছে আমাদের চিকিৎসা পাওয়ার অধিকার, সুনাগরিকের যে কতগুলো পাওয়ার অধিকার, যেমন ভোটাধিকার, তারপরে আমাদের হচ্ছে বাসস্থানের অধিকার, তাদের সুষ্ঠুভাবে কথা বলার অধিকার, মানে যে মৌলিক অধিকারগুলো আছে এগুলো কিন্তু সংবিধানের মধ্যে পড়ে। তো মৌলিক অধিকারগুলোর মধ্যে সংবিধানের ধারা আছে, যেমন 26 নম্বর ধারা। 26 নম্বর ধারা কি বলা হয়েছে? মৌলিক অধিকারের সংহিত অসামঞ্জস্য আইন বাতিল। অর্থাৎ যে অসামঞ্জস্যপূর্ণ যদি কোনো আইন হয় সেটা আমরা কিন্তু এই সংবিধানে আমরা বাতিল করতে পারবো। তারপর 27 নম্বর ধারাটা কি আছে? 27 নম্বর ধারা আছে আইনের দৃষ্টান্ত সমতা, অর্থাৎ হচ্ছে সকল নাগরিক আইনের সমান দৃষ্টিতে সমান। অর্থাৎ এই 27 নম্বর ধারায় বলা হয়েছে যে সকল নাগরিক সমান, অর্থাৎ একজন হচ্ছে ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে যে আইনটা প্রযোজ্য হবে এবং হচ্ছে একজন শ্রমিকের ক্ষেত্রেও সেই আইনটা প্রযোজ্য হবে। যদি কোনো কাউকে খুন করে যে একটা ব্যক্তি, যে আইন কোনো পুলিশ ব্যক্তিও যদি কোনো নিরপরাধী কোনো ব্যক্তিকে খুন করে থাকে তারও একটা শাস্তি হবে, এবং হচ্ছে যদি সাধারণ মানুষ কাউকে খুন করে থাকে তার একটা শাস্তি হবে। শাস্তির বিধান সেটা হচ্ছে সমান অধিকার। তারপরে হচ্ছে কি 10 নম্বর ধর্মের অধিকার। এখন এখানে একটা অধিকার ধর্ম, যে যার ধর্ম সঠিকভাবে সে পালন করতে পারে, কোনো ধর্ম কেউ বাধা দিতে পারবে না। এখানে এমন না যে ইসলাম ধর্ম করতেছে তাকে বাধা দেবে, বা হিন্দু ধর্ম করতেছে তাকে বাধা দেবে, বা খ্রিস্ট ধর্ম পালন করতেছে তাকে বাধা দেবে। ধর্মেতে কোনো বাধা নেই। এটা হচ্ছে ধর্মের সবার সমান অধিকার, যে যার ধর্ম সে সেভাবে পালন করবে। এরপর হচ্ছে কি সরকারি নিয়োগ লাভের অধিকার। সরকারিতে নিয়োগ লাভের সরকারিতে মানে বিভিন্ন লোক চাকরি পেতে পারে বা সরকারি নিয়োগ পেতে পারে। সেটা হচ্ছে মুসির ছেলেও পেতে পারে, বা রিক্সা চালকের ছেলেও হতে পারে, বা জেলার ছেলেও হতে পারে, মানে সবারই সমান অধিকার, সে যোগ্যতার বলে সে হতে পারবে। তারপর হচ্ছে 30 নাম্বার বিদেশি খেতাব গ্রহণের অধিকার। অর্থাৎ হচ্ছে আমি
বিদেশে যাইতে পারবো, বিদেশে কোনো ডিগ্রি অর্জন করতে পারবো, এই ক্ষেত্রে আমার কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। তারপরে হচ্ছে কি 32 নম্বর হচ্ছে জীবন ও ব্যক্তির স্বাধীনতা অধিকার। একটু আগে যে বললাম যে হচ্ছে স্বাধীনতা লাভের কথা, আমি স্বাধীনভাবে এখানে বসবাস করতে পারবো, আমার ইচ্ছা মতো আমি চলতে পারবো, আমার মত পোষণ করতে পারবো, এটা হচ্ছে আমার স্বাধীনতা লাভের অধিকার। 33 নম্বর হচ্ছে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। এতে 33 নম্বর হচ্ছে কি 33 নম্বর আইনটাতে কি বলা হয়েছে, গ্রেপ্তার এবং হচ্ছে আটক। এখানে বলা হয়েছে কোন ব্যক্তি কতদিন জেলে থাকবে, কতদিন আটক থাকবে বা কতদিন তাকে কারাদণ্ড ভোগ করতে হবে, এই 33 নম্বর আইনে এখানে বলা হয়েছে। তারপরে কী হয়েছে 34 নম্বর কী জবরদস্তি শ্রম নিষিদ্ধ। 34 নম্বরে এখানে একটা আইন দেওয়া হয়েছে, এখানে কেউ কাউকে জোর করে কোনো কর্ম করাতে পারবে না, যে এমন কেউ না যে সে কাজ করতে হচ্ছে না তাকে জোর করে করানো হচ্ছে, বা এই জিনিসটা কেন করবে না, তাকে জোর করে করানো হচ্ছে। এটা হচ্ছে 34 নম্বর আইনের ধারা পড়ে। এটা হচ্ছে কাউকে কখনো জোর করে করানো, সে যদি কখনো অভিযোগ করে তাহলে তার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তারপর হচ্ছে কি 35 নম্বর ধারা কি হচ্ছে বিচার ও দণ্ড সম্পর্ক রক্ষণ। তারপর হচ্ছে 36 নম্বর হচ্ছে চলাফেরার অধিকার। 36 নম্বর হচ্ছে চলাফেরার অধিকার। এটা হচ্ছে 36 নম্বর ধারাতে লেখা আছে যে আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, কেউ আমাকে বাধা দেবে না। তবে হ্যাঁ, কিন্তু নিয়মের মধ্যে থেকে আমাকে চলাফেরা করতে, নিয়মের বাইরে না। এর আগে প্রথমত আমরা আলোচনা করছি যে সুনাগরিকের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, তো নাগরিকের মধ্যে আমাকে কিন্তু চলাফেরাগুলো করতে হবে। নাগরিকের বহির্ভূত যদি আমি চলাফেরা করি সেক্ষেত্রে কিন্তু এই ধারাগুলো তার প্রযোজ্য হবে না। তারপর কাছে 37 নম্বর ধারা আছে কি সমাবেশের স্বাধীনতা। আমি এখানে সমাবেশ করতে পারবো, বিভিন্ন মিটিং মিছিল করতে পারবো, এটার আমার অধিকার আছে, কিন্তু আইনের বিচার বহিত বা হচ্ছে অসামাজিক কোনো করতে পারবো না, যে আমি এখানে মদ গাঁজা খাচ্ছি, সবাইকে এনে ডাকতেছি যে এখানে মদের দাওয়াত দিচ্ছি, এখানে আসেন, এটা করা যাবে না। এটা হচ্ছে 37 নম্বর ধারায় আছে। এরপর হচ্ছে 38 নম্বর ধারা হচ্ছে সংগঠনের অধিকার। আমি বিভিন্ন সংগঠন চালু করতে পারবো বা বিভিন্ন সংগঠন পরিচালনা করতে পারবো। যেমন আমি একটা সমিতি চালু করতে পারবো, সেটা কিন্তু সেটা ভালো সমিতি হতে হবে, বা কোনো প্রতিষ্ঠান চালু করতে পারবো, কিন্তু সেটা ভালো প্রতিষ্ঠান হবে, খারাপ প্রতিষ্ঠান না। তারপর কি আছে 40 নম্বর হচ্ছে পেশা ও বৃত্তির স্বাধীনতা। হয়তো একটু আগে বললাম যে হচ্ছে আমার পেশার স্বাধীনতা থাকতে পারে, আমি যে কোনো পেশায় নিয়োজিত হতে পারি, যে আমি শিক্ষক হতে পারি বা ম্যাজিস্ট্রেট হতে পারি, বা হচ্ছে ছোটো হিসেবে নাপিত হতে পারি, বা অন্য কিছু পুলিশ অফিসার হতে পারি, যে কোনো কিছু হতে পারি, আমার পেশার অধিকারটা আছে। এই ধারাটা হচ্ছে কি 40 নম্বর ধারা। 41 নম্বর ধারায় কি আছে ধর্মের স্বাধীনতা। 41 নম্বর ধারায় কথা বলা আছে যে আমি ধর্মের স্বাধীনতা পাবো, আমি আমার ধর্ম সঠিকভাবে পালন করতে পারবো, ধর্মে কোনো আমাকে বাধা দিতে পারবে না। এটা হচ্ছে 40 নম্বর ধারায়। 42 নম্বর ধারা আছে কি সম্পত্তির অধিকার। আমি এখানে সম্পত্তি ক্রয় করতে পারবো, সম্পত্তি ভোগ করতে পারবো, মানে পর্যায়ক্রমে যদি বাবার সম্পত্তি থাকে সেক্ষেত্রে আমি বাবার সম্পত্তি পাবো, এটা আমার লাভের অধিকার আছে। এমন না যে আমার বাবার সম্পত্তি অন্য কেউ নিয়ে যাবে, বাবার সম্পত্তি আমিই পাবো, এটা আমার হচ্ছে সম্পত্তি লাভের অধিকার। বা আমি কোনো জমি কিনতে পারবো, এটা হচ্ছে সম্পত্তি লাভের অধিকার। তারপর হচ্ছে কি 34 নম্বর হচ্ছে গৃহ ও যোগাযোগ রক্ষণ, অর্থাৎ আমার গৃহ নির্মাণেরও অধিকার আছে, আমি যোগাযোগ রক্ষা করব তারও অধিকার আছে। যেমন এখন সবারই অধিকার কি যোগাযোগ মাধ্যম হচ্ছে কিন্তু ফেসবুক কিন্তু সবাই এখন ইউজ করতে পারে, ফেসবুকে কোনো বাধা ধরার কোনো নিয়ম নেই, সবাই ইউজ করতে। এই কৃষক থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট পর্যন্ত, বিশেষ ক্যাডার পর্যন্ত যত আছে সবাই কিন্তু এখন ফেসবুক ইউজ করে। কারোর ক্ষেত্রে বাধা ধরার কোনো নিয়ম নেই যে কৃষক সে ফেসবুক ইউজ করতে পারবে না, যে সেই কৃষক সে রিক্সায় উঠতে পারবে না বা বাসে উঠতে পারবে না, এমন কোনো নিয়ম নেই। সবাই বাসে উঠতে পারবে, সবাই গাড়িতে উঠতে পারবে, সবাই ফেসবুক ব্যবহার করতে পারবে, সবাই ইউটিউব ব্যবহার করতে পারবে, সবাই সব কিছু ব্যবহার করতে পারবে। এরপর হচ্ছে 44 নম্বর হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার তোগুলো হচ্ছে বলা হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এগুলো হচ্ছে মৌলিক অধিকার, এগুলো তার লাভের অধিকার রয়েছে। এরপর হচ্ছে কি 45 নম্বর শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকার পরিবর্তন, অর্থাৎ শৃঙ্খলামূলক যে আইনগুলো আছে এগুলো আমরা পরিবর্তন বা করতে পারবো। যেমন কোনো কিছু একটা আইন হয়েছে বা গ্রামে কোনো একটা সালিশ বসছে, যে কোনোটা ভালো কোনটা মন্দ আমরা সেটা কিন্তু নির্ধারণ করে দিতে পারবো। যে সবাই হুজুর তো ডাকছে যে একটা বিচার পরিচালনা করছে, কিন্তু সেটা ভুল পরিচালনা করতেছে, কিন্তু সেটা আমরা বলতে পারবো যে হুজুর বা মহাশয় এটা আপনার ভুল হচ্ছে, এটা এইভাবে হবে,
বা এটা হচ্ছে গ্রাম্য সালিসি অধ্যয়নের, এটা আমরা করতে পারবো। তারপর হচ্ছে দায় মুক্তির বিধান ক্ষমতা, অর্থাৎ দায় মুক্তি। কাউকে কোনো কিছু, যেমন অনেকে বলে না যে আমি কি বলে আমি বেটির বিয়ে দিতে যাচ্ছি বা মেয়ের বিয়ে দিতে যাচ্ছি, আমি একটা দায় পড়ে গেছি, আমরা কিন্তু তাকে দায় মুক্ত করতে পারবো। বা কেউ অসুস্থ হয়ে পড়ছে, তার চিকিৎসা করতে পারতেছে না, আমরা কিন্তু তার চিকিৎসার সাহায্য করতে পারবো। এটা হচ্ছে কত নম্বর আইন? এটা হচ্ছে আমাদের 46 নম্বর আইন। আচ্ছা, 47 নম্বর আইনে কী আছে? কতিপয় আইনের হেফাজত। এবং 47 নম্বর আইনের কথা বলেছে কি, শুধু এই আইনগুলো প্রণয়ন আছে না, এই আইনগুলোকে আমাদের কাছে কি হেফাজত করতে হবে, যে আইনগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। যে এমন কেউ না যে আইনগুলোকে আমরা তাকে ভুল বোঝাতে পারবো না, আইনগুলো সম্বন্ধে সঠিক বোঝাতে হবে। এই বোঝানোটাই হচ্ছে আমাদের 47 নম্বর ধারা। আচ্ছা, এরপরে কি আছে? মানবিক অধিকার। মানবিক অধিকারটা কি হচ্ছে? মানবিক অধিকার হচ্ছে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ, মানবিক অধিকার জন্ম। অর্থাৎ মানবিক অধিকারটা হচ্ছে একটা মানুষের প্রতি আমাদের, যেমন কেউ অসুস্থ, তাকে আমরা সাহায্য করতেছি, এটা হচ্ছে আমার মানবিক দৃষ্টি। আর এই দৃষ্টিকে যখন আমি অধিকার রূপে প্রণয়ন করতে যাবো, এটা হচ্ছে আমার মানবিক অধিকার। মানবিক অধিকারগুলোর মধ্যে রয়েছে যেমন ব্যক্তির ভালো থাকা, তারপর হচ্ছে খাওয়া পরা, অন্যের জুলুম থেকে নিরাপদ থাকা, কাউকে অধিকার হস্তক্ষেপ না করা, ব্যক্তির স্বাধীনতা মুক্ত ও মুক্তিভিত্তিক সম্মান করার অর্থ হচ্ছে মানবিক অধিকার। অর্থাৎ কাউকে ভালো থাকতে দেওয়া বা ভালো থাকা বা ভালো খাওয়া, ভালো জায়গায় তার চিকিৎসা পাওয়া, বা এটা হচ্ছে তার একটা কি মানবিক অধিকার। যাই হোক, আমরা চতুর্থ অধ্যায়টাও শেষ করলাম। চতুর্থ অধ্যায়ের আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। তো চতুর্থ অধ্যায়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমি এই প্রশ্নগুলো লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 1, 3, 6, 10 এবং 12। এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে রয়েছে 1, 4, 5, 7 এবং হচ্ছে 10, 14, 16, 19, 20। আমি লিখে দিচ্ছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা অধ্যায় পাঠ করলাম, চতুর্থ অধ্যায়, তো বলে গেছি। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে রয়েছে 1, 3, 4, 6, 10। 1, 3, 4, 6, 10 ও 12। সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে রয়েছে
চতুর্থ অধ্যায়েরগুলোর মধ্যে প্রশ্ন রয়েছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে হচ্ছে 1, 3, 4, 6, 10, 12। আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রয়েছে 1, 4, 5, 6, 10, 14, 16, 19। এবং রচনামূলকগুলোর মধ্যে রয়েছে 1, 2, 4, 6। এগুলো হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। তো যাই হোক, আমরা আজকে তৃতীয় চতুর্থ অধ্যায় শেষ করলাম। বাসায় তোমরা সকলেই নিয়মিত পড়াশোনা করবা। আর বাসায় নিয়মিত পড়াশোনা করবা। আর হচ্ছে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা। এবং হয়তোবা খুব শীঘ্রই আমাদের স্কুল কলেজ খুলে দেবে আশা করা যাচ্ছে। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকো, শান্তিতে থাকো। শুভকামনা সবার জন্য।